আচ্ছা ঠিক আছে। তো কিছু সিস্টেম আমি একটু আগেই বলে রাখি, এখানে সংখ্যা অনেক, তো সবার মাইক্রোফোন যদি একসাথে অন থাকে তাহলে কারো কথা কি বোঝা যাবে না। এই জন্য যার প্রয়োজন সে শুধু মাইক্রোফোন মানে অন করে কথা বলবা, এটা একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যখন বুঝাতে যাব তখন আমি আমার ল্যাপটপটা ফুল করে ফেলবো, দেখতে পারবো না, আমার বাসার ছাদ দেখতে পাবো। তো এই ছাদ দেখা চাইতে আমি ক্যামেরাটা তখন অফ রাখবো। ঠিক আছে, এটা একটু আগে বলে রাখলাম। আবার যখন দরকার হবে তখন আমি ক্যামেরা অন করবো, সমস্যা নেই। যাই হোক, এই করোনা পরিস্থিতির মধ্যে সবাই যে যেখানে থাকার চেষ্টা করবা, এটা বলে আমরা ক্লাস শুরু করি। আজকে অনেকদিন পর ক্লাস নিচ্ছি, ক্লাসরুমে লাগতেছে। শুরু করি। সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করলাম। আমি মোহাম্মদ ওমর ফারুক, প্রভাষক পদার্থবিজ্ঞান, ঢাকা রেসিডেন্সি। তৃতীয় অধ্যায় জলতড়িৎ চ্যাপ্টার কিছু অংশ আমরা পড়বো। তো দেখি আমরা কি কি পড়বো, আজকের শিখন ফলটা কি হবে, বা আজকের ক্লাস শেষে আমরা কি কি শিখতে পারবো, এই ব্যাপারটা আগে আমরা ডিসাইড করে ফেলি। আচ্ছা, প্রথমে 2 নম্বর হচ্ছে কিশোরের সূত্রের ব্যাখ্যা সম্পর্কে জানতে পারবো। 3 নম্বর হচ্ছে হুইটস্টোন ব্রিজ সম্পর্কে জানতে পারবো। 4 নম্বর হচ্ছে রোধ পরিমাপের হুইটস্টোন ব্রিজ নীতি। আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে ক্লিন যে সেকশনটা, এই সেকশনটা নিয়ে আলোচনা করবো। ম্যাক্সিমাম রিলেটেড অথবা হুইটস্টোন ব্রিজ রিলেটেড, মানে এই টাইপের কোশ্চেনগুলো বেশি আসে পরীক্ষায়। তো আমরা আজকে এই টপিক নিয়ে আলোচনা করবো। আমার জানার মধ্যে আর কি, সরাসরি তোমরা ক্লাস পাও নাই, অনলাইনে অথবা ক্লাস পেয়েছো, এই জন্য আমরা এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো। শুরুতে আমরা কিশোরের সূত্রে চলে যাই। আমরা একটু দেখে নিই। 1845 সালে জার্মান পদার্থবিজ্ঞানী গুস্টাভ কিশোর জটিল বর্তনী রোধ, একটা এখানে একটা বোল্ড করা আছে, এর আগে জানি সরল বর্তনী, সেটা আমরা কিভাবে সলভ করে থাকি। সরল বর্তনীটা আমরা সলভ করে থাকি ওহমের সূত্রের সাহায্যে, আর জটিল বর্তনী সেটা আমরা সলভ করে থাকি কিশোরের সূত্রের সাহায্যে। তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে কিশোরের সূত্রের সাহায্যে আমরা জটিল বর্তনীর হিসেব করে থাকি, রোধ, তড়িৎ প্রবাহ, এগুলো আমরা হিসেব করে থাকি। বলা আছে কি কি আমরা এখান থেকে পাই, রোধ, বিদ্যুৎ প্রবাহ ইত্যাদি নির্ণয়ের জন্য এই দুইটি সূত্র প্রতিপাদন করে। তাহলে পদার্থবিজ্ঞানী গুস্টাভ কিশোর, তো কোনো বই থেকে এটাকে কাশর্ব লিখছে, আসলে জার্মান ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম, এক জায়গায় এক রকম বিধায় এটা কোনো বই এটাকে কাশর্ব লিখেছে, কোনো বই কিশোর লিখেছে, একই কথা। এবার সূত্র দুটি তড়িৎ প্রবাহ এবং তড়িৎ বিভব পার্থক্যের সাথে সম্পর্কিত। তার মানে আমরা কিশোর সূত্রগুলো দিয়েছে, সেখান থেকে আমরা তড়িৎ প্রবাহ রিলেটেড একটা সূত্র দিয়েছে, আর তড়িৎ বিভব পার্থক্য রিলেটেড একটা সূত্র দিয়েছে। তো আমরা দুইটা সূত্র আজকে জানবো ইনশাআল্লাহ। এরপর চলে আসি আমরা কিশোরের প্রথম সূত্র। আচ্ছা, আজান কি খুব বেশি সমস্যা হচ্ছে? সাউন্ড না স্যার, ঠিক আছে স্যার। একজন একটু কথা বলো, হালকা শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার, প্রপারলি শোনা যাচ্ছে, সমস্যা নাই স্যার, প্রপারলি শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কিশোরের আমরা কিশোরের প্রথম সূত্র তড়িৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে, তার মানে হলো কিশোরের প্রথম সূত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রে প্রথম জিনিসটা মাথায় রাখতে হবে, সেগুলো সংযোগ বিন্দু বলতে কোন, তার মানে এই যে প্রবাহগুলো যে বিন্দুতে মিলিত হচ্ছে, ওই বিন্দুর যে মোট প্রবাহগুলো সবগুলো সমষ্টি কি হবে, শূন্য হবে। তো আমরা এখানে একটা সার্কিটের পাশে দেয়া আছে, দেখো এটা ও একটা বিন্দু, ও বিন্দুতে ক খ গ ঘ এরকম 4টা তার একসাথে একটা বিন্দুতে আসছে, আমরা দেখতে পাচ্ছি। তো এটা দেখে অনেকে সার্কিট মনে করছো না, আমি পরের স্লাইডটাতে যাই। পরের স্লাইডে দেখো এই বিন্দুর কথা খেয়াল করো। এই স্লাইডের এই বিন্দুতে আমরা যদি তাকাই, দেখো এই বিন্দুতে এই ব্যাটারি E1 ব্যাটারি থেকে একটা কারেন্ট আসছে, আবার E2 ব্যাটারি থেকে একটা কারেন্ট আসছে। এই দুইটা কারেন্ট এসে, হ্যালো তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি। হ্যালো, না স্যার, তখন বলবো না, স্ক্রিন শেয়ার অন করতে হবে। স্যার স্লাইডটা দেখা যাচ্ছে না, স্লাইডটা দেখা যাচ্ছে না, তখন চুপ করে আছো কেন? স্যার খুঁজতেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমাকে তো একটু বললে হইতো। ঠিক আছে, আর খুঁজে দরকার নেই, এমনি পেয়ে যাবো। এখন অবশ্যই পাবো। তাহলে আমাকে শুরু করতে হবে আগে থেকে, ভালোই একদিক থেকে, মাঝখানে আজানের ব্যাপারটা শেষ হলো, আমরা আবার পিছনে চলে যাই। ওকে ওকে, সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করলাম। তো আজকের ক্লাসটা হচ্ছে আমরা কি কি শিখবো সেটা আগে একটু দেখে জানতে পারবো। কিশোরের সূত্রের ব্যাখ্যা সম্পর্কে জানতে পারবো, হুইটস্টোন ব্রিজ সম্পর্কে আমরা জানতে পারবো। তোমরা স্ক্রিনে দাগ দিবা না, দাগ দিলে কিন্তু যেটা বসে যাবে। আমি যেটা শেয়ার করছি এই জন্য এটা শো হবে আর কি। হুইটস্টোন ব্রিজ সম্পর্কে জানতে পারবা। তারপর হচ্ছে যে প্রতিপাদনটা, আমরা সাম্য অবস্থা যে শর্তটা সেটা আমরা জানতে পারবো, আর গাণিতিক সমস্যা আমরা জানতে পারবো কিছু। তো আমরা একটু সামনের দিকে যাই। শুরুতে আমরা কিশোরের সূত্রে আসছি। কিশোরের সূত্রে কি বলা হচ্ছে দেখো, বলো 1845 সালে জার্মান পদার্থবিজ্ঞানী গুস্টাভ কিশোর, তাহলে কিশোর হচ্ছেন জার্মান বিজ্ঞানী। তো জার্মান ল্যাঙ্গুয়েজ গুলো একই কথা। জটিল বর্তনী, দেখো এখানে বোল্ড করা আছে জটিল বর্তনী, তার মানে আমরা কিশোরের সূত্রের সাহায্যে জটিল বর্তনীর রোধ আর তড়িৎ প্রবাহের মানটা বের করে থাকি, এই জন্য এটা ব্যবহার করে থাকি, এটা আমরা জানলাম। এবার কি কি বের করবো, রোধ আর বিদ্যুৎ প্রবাহ, এই সম্পর্কে আমরা জানবো। আর এই রিলেটেড দুইটা সূত্র রিলেটেড একটু দেখে নিই আমরা। বলছি সূত্র দুটি তড়িৎ প্রবাহ এবং তড়িৎ বিভব পার্থক্যের সাথে সম্পর্কিত। একটা প্রবাহের সাথে সূত্রের একটা আইডিয়া পেলাম, সূত্রগুলো দেখি এবার আমরা। দেখো প্রথম সূত্র, দেখো প্রথম সূত্রে কি বলছে, প্রথম সূত্রের বর্তনী একটা সংযোগ বিন্দু সিলেক্ট করতে হবে। কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগণিতিক সমষ্টি শূন্য হবে। তাহলে আবার মিলিত প্রবাহগুলোর বীজগণিতিক সমষ্টি হবে শূন্য। তাহলে এখানে একটা খেয়াল রাখতে হবে, কোন একটা সংযোগ বিন্দু মাস্ট লাগবে, কার ক্ষেত্রে কি প্রবাহ, তার মানে প্রথম সূত্রটা প্রবাহের সূত্র, সবগুলো প্রবাহের বীজগণিতিক সমষ্টি কি হচ্ছে শূন্য। এবার এখানে গ গ
চারটা পরিবাহী একসাথে ও বিন্দুতে মিট করতেছে, আর কিছু প্রবাহ আসতেছে, কিছু প্রবাহ বের হয়ে যাচ্ছে। এটার আলোকে আমরা কৃষকের প্রথম সূত্রটা ব্যাখ্যা করবো, কিন্তু এটা সার্কিট মনে হচ্ছে, খেয়াল করার কথাটা। এ বিন্দু যেটা দেয়া আছে, এই বিন্দুতে দেখো এক E1 যে ব্যাটারি, সেখান থেকে একটা কারেন্ট আসতেছে I1, আবার I3, তাহলে সংযোগ বিন্দুটা কোনটা এখানে, সেটা হচ্ছে এ বিন্দু। সিমিলারলি এখানে দেখো এই কারেন্টটা এসে দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে I1, একটা হচ্ছে I2। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি সংযোগ বিন্দু কোনটা হয়। জাস্ট ওই যে যেটা আসলো সেটা আবার চলে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু একই তার। আবার সিমিলারলি সিবি থাকতে হয়, এটা আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। মিনিমাম 3টা থাকতে হবে, 3-এর অধিক থাকলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা সংযোগ বিন্দুটা দেখলাম, কিশোরের প্রথম সূত্রটা তড়িৎ বর্তনী কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগণিতিক সমষ্টি শূন্য বলছি আমরা। এবার এই চিত্রে ক খ গ ঘ এই চারটা পরিবাহী ও বিন্দুতে মিলিত হচ্ছে। চারটা পরিবাহীর কারেন্টের মান দেখো, ক এর ক্ষেত্রে হচ্ছে I1, খ এর ক্ষেত্রে I2, গ এর ক্ষেত্রে I3 বিন্দুর দিকে আসতেছে। সেগুলোকে আমরা যদি ধনাত্মক ধরি, যেগুলো বের হয়ে যাচ্ছে সেগুলোকে অবশ্যই আমাদের ঋণাত্মক ধরতে হবে, কারণ যেহেতু ও বিন্দুর দিকে যেটা আসছে সেটা ধনাত্মক, তাহলে যেটা বের হয়ে যাচ্ছে সেটা ঋণাত্মক। যদি আমাদের ঋণাত্মক হয় তাহলে ও বিন্দু থেকে যেটা বের হয়ে যাচ্ছে সেটা ধনাত্মক হবে। উল্টাটাও, যখন যেটা ধরবা মানে সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে, একটা পজিটিভ হলে একটা অবশ্যই নেগেটিভ হবে। I1 আর I2 এর ও বিন্দুতে প্রবেশ করেছে, আবার গ ও ঘ এর কারেন্ট I3 আর I4 ও বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে। এখানে আগে আমরা পজিটিভ ধরলাম, যেটা বের হয়ে যাচ্ছে সেটাকে আমরা নেগেটিভ ধরলাম। তাহলে কিশোরের প্রথম সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, সেখানে আমরা বলছি বীজগণিতিক সমষ্টি, সে প্লাস লিখলাম, কিন্তু I3 টা ডিরেকশনটা হচ্ছে নেগেটিভ, সেজন্য আমরা বললাম -I3 প্লাস মাইনাস অফ কত হচ্ছে I4। আলোকে বলা হচ্ছে মিলিত প্রবাহগুলোর বীজগণিতিক সমষ্টি শূন্য, এই আলোকে আমরা লিখলাম। এবার I3 আর I4 টাকে চেঞ্জ করি, আমরা পাচ্ছি I1 প্লাস I2 ইকুয়াল টু I3, কত কারেন্টের পরিমাণটা কি হচ্ছে সমান। এটার মূল কথা কি দাঁড়াচ্ছে দেখো, মূল কথা দাঁড়াচ্ছে এখানে নোট বলা হচ্ছে, নোট মানে হচ্ছে সংযোগ বিন্দু। বলছে নটে দেখো কোনো এই পরিমাণ কারেন্ট চলে যায়, এটাই কিশোরের প্রথম সূত্রের ব্যাখ্যা। আশা করি কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো এই আলোকে। নাই, তাহলে আমরা সেকেন্ড সূত্র, দ্বিতীয় সূত্রে চলে যাই। আচ্ছা, যদি প্রথম সূত্রে কারো কোনো কোশ্চেন থেকে থাকে দ্বিতীয় সূত্রের পরে বলতে পারবা, সমস্যা নেই। তাহলে এটার কন্ডিশন গুলো আগে দেখে নি। বলছে কোনো আবদ্ধ তড়িৎ বর্তনী, তার মানে একটা কন্ডিশন পেয়ে গেলাম, একটা আবদ্ধ ক্লোজ সার্কিট লাগবে। ক্লোজ সার্কিট আমরা আমাদের আবদ্ধ বর্তনী লাগবে। এবার বিভিন্ন অংশগুলো রোধ, যে রোধগুলো থাকবে, রোধ এবং তাদের আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের বীজগণিতিক সমষ্টি, খেয়াল করার কথাগুলো, এবং তাদের আনুষঙ্গিক প্রবাহের তার গুণফল। তাহলে এখানে দেখো আমরা একটু E1 থেকে একটু খেয়াল করি। E1 থেকে যে কারেন্ট আসছে সেটা হচ্ছে I1। এই I1 যতটুকু আসছে এর মধ্যে কোনো রোধ নাই। আবার A B C B এই বদ্ধ বর্তনীটা আমরা ধরে নিলাম। আমার মাউস তোমরা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাবা। বললাম বি থেকে শুরু করে, এখান থেকে আমি আনি, দেখো বি থেকে শুরু করে ডি সি আবার বি তে আসতেছি আমরা। তাহলে আমরা এখান থেকে বদ্ধবর্তনীটা আগে সিলেক্ট করে নিলাম যে বদ্ধবর্তনী কোনটা হবে। এরপর আমরা এবার দেখবো এই বদ্ধবর্তনী যেভাবে গিয়েছি ঠিক সেভাবে আমরা বি থেকে এ তে গিয়েছি, এখানে কোনো রোধ নাই। আবার এ থেকে যখন আমরা ডি তে আসতেছি তখন একটা রোধ আছে I2, এবং আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের মানটা বোঝাচ্ছি। দেখো এই রোধ হচ্ছে R2, রোধের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে I3, এই কথাটা বলা হচ্ছে এখানে। বলা হচ্ছে রোধ এবং তাদের আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের বীজগণিতিক সমষ্টি মান, এই কথাটার মানেটা কিন্তু খেয়াল করি। তাহলে আমরা দেখো এই বর্তনী যেই পথে আমরা যাচ্ছি সেই গুণফলের সমষ্টি বের করবো। তাহলে এখানে আমরা রোধ পাচ্ছি R2 পাচ্ছি, R1 পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারবো কত, R2 I3 প্লাস R1 I1। তাহলে এইটুকু পেলাম। সেই বর্তনীর অন্তর্ভুক্ত মোট তড়িৎচালক শক্তির সমান। আমরা বি এ বি সি বি আমরা এইভাবে যাচ্ছিলাম। এইভাবে যেতে গেলে দেখো কোন শক্তির দিকটা, তড়িৎচালক শক্তির তড়িৎ প্রবাহের দিক, আর আমরা যেভাবে লুপটা ধরছি, আমরা যেভাবে ক্লোজ বর্তনীটা ধরেছি তার দিক মিলে গেছে। দুটো ব্যাটারি থাকতো তাহলে E1 E2 এভাবে আসতো, যতগুলো থাকবে সবগুলাই হবে। বলছে মোট তড়িৎচালক শক্তির সমান, যতগুলো তড়িৎচালক শক্তি থাকবে। আবার আসি, বলছে একটি জটিল বর্তনী E1 E2 R2 R3 আছে, এগুলো যুক্ত করে আমরা একটা সার্কিট তৈরি করলাম। তাহলে সার্কিটের প্যাটার্নটা আবার দেখো, E2 থেকে কারেন্ট আসতেছে, দুইটা মিট করতেছে এই বিন্দুতে, মিট করার পর সেটা I3 হয়ে যাচ্ছে, I3 টা আবার ডি বিন্দুতে ভাগ হয়ে যাচ্ছে। প্যাটার্নটা আমরা দেখে নিলাম। কিন্তু আমাদের সূত্র যেভাবে বলছে, সূত্রের এবার আমরা সূত্রের এটা দেখি, সূত্রের আলোকে কি করা যায় দেখি। দেখো এখানে আমরা এ, তাহলে আমরা যেভাবে এখানে বললাম, আগে আমি যেভাবে ধরছি সেভাবে ধরে নেই, এরা ধরছে। এখানে দেখা যায় এখানকার যেভাবে ধরতেছি আমরা, আগে যেভাবে বলেছিলাম তার উল্টা। এখন তুমি বলো স্যার আগেরটা ধরছি ওটা ঠিক ছিল, এটাও তুমি লুপটা কিভাবে কনসিডার করবে সেটা তুমি জানো, আর তুমি যেভাবে লুপটা কনসিডার করবা সেভাবেই কি করবা, বাকিগুলোর হিসাব করবা। তাহলে এবার আসি আমরা এবার ধরলাম এ বি সি তে। দেখো এ থেকে বি এর দিকে যাচ্ছি, কোনো রোধ নাই। বি থেকে সি এর দিকে যাচ্ছে, একটা রোধ পেলাম R1 রোধ পাচ্ছি, ভালো কথা। R1 এর সাথে যে কারেন্ট সেটা কত, এটা দিকটা হচ্ছে তার উল্টা দিক। যদি আমরা যেদিকে যাচ্ছি তড়িৎ প্রবাহ দিক তার উল্টা দিক হয় তাহলে মাইনাস দিতে হয়। দেখো আমাদের এখানে মাইনাস দেওয়া আছে, মাইনাস অফ I1 R1 গেলে এর মধ্যে মাত্র একটা রোধ পেলাম। এরপর আমরা সি থেকে ডিতে আসি, কোনো রোধ নাই। ডি থেকে আবার এতে আসতে গেলে তখন দেখো আরেকটা রোধ আছে, সেটা হচ্ছে কত, কারেন্ট কত হচ্ছে, সেটা হচ্ছে I3। তাহলে কি লিখবো আমরা, I3 R2 লিখবো। কিন্তু I3 এর ডিরেকশন আর আমাদের ডিরেকশন, আমাদের কি হচ্ছে তড়িৎ প্রবাহ ডিরেকশনে মিলে নাই, তড়িৎ প্রবাহ তার উল্টা দিকে, এজন্য কি হবে, মাইনাস হবে। তাহলে মাইনাস অফ I3 R2 হচ্ছে। যে লুপটা কনসিডার করছি সেই লুপের আলোকে ব্যাটারিটা উল্টা, কারণ ব্যাটারি কারেন্ট যাচ্ছে বি থেকে বরাবর, আর আমরা কি করছি, আমরা এ বি সি ডি এভাবে আসছি আমরা, কিন্তু তড়িৎচালক শক্তির মানটা কি হবে, মাইনাস হবে। তাহলে আমরা এ বি সি ডি এ এই বর্তনীর ক্ষেত্রে আমরা দেখলাম এখানে যে লুপটা পাচ্ছি, আমরা লুপটা আমরা এখান থেকে পুরোটা বের করে নিলাম। সূত্রের আলোকে একটা পেলাম, আর আমি যখন তখন ধরছিলাম তখন কি একটা পেলাম, দুইটা কি আলাদা না, একটু খেয়াল করলে বুঝতে পারবা। এটাকে -1 দ্বারা গুণ করলে আমরা আগে যেটা পেয়েছিলাম ঠিক সেম হয়ে যাবে। I3 R2 ইকুয়াল টু ই হচ্ছে E1 হচ্ছে। তার মানে আমরা যদি আমরা চেঞ্জ করি, অর্থাৎ কিশোরের করব সেভাবে আমাদের করতে হবে। তাহলে আমরা এখানে লুপটার
এটাই তো খুঁজতেছি এতক্ষণ। দেখো আমরা লুপটা ধরছিলাম এভাবে এ বি সি ডি এ, আমরা এভাবে লুপটা গিয়েছিল, এভাবে লুপটা গিয়েছে দেয়া আছে, আমরা যে আলোকে ধরেছি সেই আলোকে এটাই কাউন্ট করেছে। কিন্তু কিশোরের দ্বিতীয় সূত্রে আবার যদি আমরা উল্টা লুপ ধরি তাহলে উল্টা ভাবে আসবে, আমরা যেভাবে লুপ ধরবো এটাই দেখার বিষয়। আমাদের দিকে হয় তাহলে মাইনাস হবে, যদি আমাদের সাথে মিলে যায় তাহলে প্লাস হবে। আচ্ছা ঠিক আছে, একটা লুপ আমরা পেলাম এ বি সি ডি এ, এই সার্কেলের কি আর কোনো লুপ ডি ই এফ এ, এই লুপটা আমরা দেখবো এ ডি ই এফ এ বর্তনীতে। সেটা কি হচ্ছে দেখি আমরা ফার্স্টে এ থেকে ডি এর দিকে যাবো। দেখো এ থেকে ডি এর দিকে যেতে গেলে আর টু রোধ পাচ্ছি, রোধের তড়িৎ প্রবাহ হচ্ছে তড়িৎ প্রবাহের দিকে আর আমাদের দিকে মিলে গেছে, তো প্লাস গেল এটা। আবার দেখো ডি থেকে ইতে আসলাম, কোনো রোধ নাই, ই থেকে এফ এ আসলাম, একটা রোধ আছে আর থ্রি, তো আর থ্রি এর সাথে যে কারেন্ট সেটা আমাদের দিক দুইটা কি হচ্ছে মিলে যাচ্ছে, যেহেতু মিলে যাচ্ছে তো আমরা এটাই কি ধরবো, অবশ্যই প্লাস ধরবো। প্লাস ধরে আমরা কত লিখলাম এখানে, আমরা লিখলাম I2 R3 লিখলাম, তাহলে আমাদের এটাও শেষ হলো। এবার বদ্ধবর্তনীর মধ্যে ডি ই এফ এ, এটার মধ্যে একটা মাত্র ব্যাটারি আছে, সেই ব্যাটারির দিকটা আমাদের লুপের সাথে মিলে গেছে, যেহেতু আমাদের সাথে লুপের সাথে মিলে তাহলে ধনাত্মক, তাহলে কি লিখবো আমরা E2 লিখবো। তাহলে আমরা এর ক্ষেত্রে আরো একটা লুপ সম্ভব, সেটা কোনটা, সেটা হচ্ছে এ বি সি ডি। দেখো এ বি সি ডি ই এফ এ, এটা একটা লুপ নেওয়া যায়, তো পুরোটা মিলে, পুরোটা যেহেতু লুপ নিচ্ছি আমরা, পুরোটার কালারটা আমরা একটু অন্য কনসিডার করছি আমরা এইভাবে, পুরোটা মিলে, তো জন্য এটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দেখলাম, সবুজ কালার। তো আমরা যেভাবে যাচ্ছি সেভাবে দেখো কি কি রোধ পড়ে, এ থেকে বিতে গেলাম কোনো রোধ নাই, বি থেকে সিতে আসবো মাইনাস অফ I1 R1, তারপর আমরা সি থেকে ডিতে আসবো কোনো রোধ নাই, ডি থেকে ইতে আসছি কোনো রোধ নাই, ই থেকে এফ এ আসতে গেলে একটা রোধ আছে, এটার সাথে মিলে যাচ্ছে R3 এর অফ I2 R3 ইকুয়াল টু, দেখো এই যে লুপটা, এই লুপটার মধ্যে আর কোনো রোধ বাকি নাই, এই এখন তড়িৎচালক শক্তি লিখবো, সমান তড়িৎচালক শক্তি কি হচ্ছে, ফার্স্ট টাইম মাইনাস হবে। সিমিলারলি আমরা যদি আবার নিচে একটা ব্যাটারি আছে এটার সাথে আসতে যাই, দেখবো এটার সাথে আমাদের লুপের ডিরেকশন মিলে গেছে, যেহেতু মিলে গেছে এটা আমরা কিশোরের দ্বিতীয় সূত্রটা আমরা এইভাবে অ্যাপ্লাই করবো। এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে স্যার সব ঠিক আছে, এই টাইপের ম্যাথ গুলো কিভাবে সলভ করবো, আমরা ম্যাথ দেখবো। ওকে, এবার আমরা একটা সার্কিট দেখি, এগুলো কি পার্মানেন্টলি বসে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা একটা সার্কিট দেখি। সার্কিট কি হচ্ছে, দেখো একটা সার্কিট দেয়া আছে, এখানে ব্যাটারি আছে দুইটা, একটা হচ্ছে E1 একটা হচ্ছে E2, রোধ হচ্ছে R1 R2 R3। আমরা আগে যে সার্কিটটা আঁকেছি অনেকটা ওই রকমই, মিলিত হয়ে I3 হয়ে আবার কি করতে সার্কিটটা কমপ্লিট করতেছে। আমরা মোটামুটি সার্কিটের প্যাটার্ন জানলাম। কোশ্চেনটা দেখি কি বলছে, কোশ্চেনে দেখো বলছে তড়িৎ বর্তনীর বিভিন্ন রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান, তিনটা রোধের মধ্য দিয়ে যে তিনটা কারেন্ট যাচ্ছে সেই তিনটা কারেন্টের মান বলছে কিশোরের সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে। এখানে মেনশন করা আছে কিশোরের সূত্র, মেনশন করা না থাকে তাও করলেও কোনো সমস্যা নাই। এবার আমরা সার্কিটের ব্যাপারগুলো দেখি। বলা আছে কি দেখো চিত্রে বর্তনীর বিভিন্ন বিন্দুর নাম দিয়ে, আচ্ছা দেখো বি বিন্দুতে, দেখো আমরা এখানে এ বিন্দুতে কিশোরের প্রথম সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, এখানে কত কানেকশন একই তার, কিন্তু বি বিন্দুতে আমরা কিশোরের প্রথম সূত্র অ্যাপ্লাই করতে পারবো। কেন পারবো, কারণ বি বিন্দুতে দেখো ভাগ হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। দাঁড়াও আমি এখানে কালারটা ইয়া করি। ওকে, যদি আমরা এখানে আপনি আগেরটা স্যার মানে ইরেজ দিয়ে স্যার রিমুভ হয়ে যাবে স্যার আগের মার। আচ্ছা আমি করতেছি, দাঁড়াও। মোটামুটি ঝামেলা শেষ। আচ্ছা ঠিক আছে, আমরা পেনে চলে যাই। ওকে, আমরা বলছিলাম বি বিন্দুতে কিশোরের প্রথম সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। যদি অ্যাপ্লাই করে থাকি তাহলে কি পাবো, দেখো বি বিন্দুতে I1 কারেন্ট আসতেছে, I2 কারেন্ট আসতেছে আর I3 টা বের হয়ে যাচ্ছে, তো কিশোরের প্রথম সূত্র অনুসারে লিখতে পারবো আমরা I1 প্লাস I2 ইকুয়াল টু কত হচ্ছে নং সমীকরণ। এবার আমরা আসি দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করবো। দেখো এই প্রথম সূত্রটা আর কোনো পয়েন্টে অ্যাপ্লাই করা যাবে কিনা, এই বিন্দুতে অ্যাপ্লাই করা যাবে, তখন আমরা সেম রেজাল্ট পাবো, কি হবে। এবার আসি আমরা এরপরে দেখি আমরা একটা বদ্ধবর্তনী কনসিডার করি, সেটা কোনটা এ বি এফ জি এ। তাহলে আমরা চিত্রনীটা আমরা কনসিডার করতেছি এ বি এফ জি এ। তাহলে আমরা যেভাবে বদ্ধবর্তনীটা কনসিডার করতেছি আমরা একটা লুপ এঁকে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে বুঝতে। আমাদের এই লুপে যদি আমরা আসি, দেখো এ থেকে বিতে আসলাম, কোনো রোধ নেই, কোনো ঝামেলাও নেই, বাট বি থেকে এফে আসতে গেলে একটা রোধ আছে, সেটা হচ্ছে R3। ভালো কথা, লিখবো কত I3 R3, দুইটা আমাদের দিকের সাথে মিলে যাচ্ছে বিতে প্লাস। আবার এফ থেকে জিতে আসতে যায় কোনো রোধ নাই, আবার জি থেকে এতে যদি থাকে আমরা লিখবো কত I1 R1, কারণ এটার সাথে আমাদের মিলে যাচ্ছে তাই। দেখো এখানে প্রত্যেকটা রোধের মান কিন্তু কোশ্চেন দেওয়া আছে, কিন্তু তড়িৎ প্রবাহের মানটা দেন I2 I3। আমাদের টার্গেট এই তিনটার ভ্যালু বের করা। আচ্ছা এবার আমরা এখান থেকে একটা সমীকরণ পেলাম, সেই সমীকরণে দেখো কি পাচ্ছে, I এর কথা হচ্ছে ইকুয়াল টু হচ্ছে E1। E1টা হচ্ছে কেন, তাহলে এই সার্কিটের যে এই বদ্ধবর্তনী যে মোট তড়িৎচালক শক্তির মান সেটা হচ্ছে কত E1, এখানে আমরা E1 লিখলাম। এরপর আসি আমরা মানগুলো বসিয়ে দেই, বসিয়ে দিলে কত পাবো 3 পাচ্ছি, এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে দিলাম, সমীকরণ নাম্বার 2। এরপর আমরা পরের পেজে চলে যাই। আচ্ছা দেখো এবার আমরা কনসিডার করবো, ঠিক আছে দেখো আমরা কনসিডার করবো এবার বি সি ডি এফ বি। তার আগে আমরা একটু আগের দাগগুলো একটু মুছে নিই। আচ্ছা ঠিক আছে, দেখো এবার আমরা বদ্ধবর্তনীটা দেখি, বলছে আমরা বি সি ডি এফ বি, এটা আমরা বদ্ধবর্তনী নিচ্ছি, তাহলে একটু দেখে নিই আমরা সার্কিটটা। ওকে,
দেখো আমরা বলছি বি সি ডি এ বি, এই লুপটা আমরা নিচ্ছি, বোঝা যাচ্ছে এখান থেকে। এই লুপটা যদি নেই তাহলে আমরা যেভাবে নিলাম সেভাবে ডিরেকশনটা একবার দিয়ে নিই। ডিরেকশন হচ্ছে এটা। তাহলে আমরা কি পাবো? রোধ নাই, সি থেকে ডি তে আসতে গেলে আমরা একটা রোধ পাচ্ছি, সেটা হচ্ছে কত? R2। R2 এর সাথে I2 ডিরেকশন কিন্তু উল্টাতে যাচ্ছে, তার মানে মাইনাস হবে। তাহলে আমরা লিখবো মাইনাস অফ I2 R2 পাবো, এখানে I2 R2 পাবো। তখন একটা রোধ পাচ্ছি, সেটা হচ্ছে কত? R3। এখানেও মাইনাস হবে, মাইনাস অফ I3 কত পাচ্ছি আমরা এখানে? R3 সমান সমান কি হবে? সমান হবে, দেখো মোট তড়িৎচালক শক্তি। এই বদ্ধ বর্তনীতে একটাই মাত্র ব্যাটারি আছে, বাট তার সাথে আমাদের কোনো মিল নাই, তার ডিরেকশন আমরা E2। তাহলে দেখো আমরা এটা পেলাম, এটার সাথে আমাদের আগের কথার পরে করা যায়, এই স্লাইডে যে এটা লেখা আছে ইকুয়েশন মিলে কিনা আমরা একটু চেক করি। ওকে, দেখো আমরা বলছি মাইনাস অফ I2 R2, মাইনাস অফ I2 R2, আবার কত আছে? মাইনাস অফ আমরা এটা পাচ্ছি। এবার আমরা আর এর মানগুলো বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর পাচ্ছি কত? দেখো I2 প্লাস I3 5I3 ইকুয়াল টু পাচ্ছি 1.5। তাহলে আমরা দুইটা ইকুয়েশন পেলাম। এবার 2 নং আর 3 আমাদের I3 ইকুয়াল টু কত? I1 প্লাস অফ I2, যেটা আমাদের 1 নং ছিল। এই মানগুলো বসাবো। বসানোর পর শুরুতে আমরা এটার মধ্যে একটু বসিয়ে দেখি। এই যে I2 এর মান যা আছে তাই থাকবে। I3 এর জায়গায় লিখবো কত? আমরা I1 আর I1 প্লাস অফ I2 লিখবো এটার জায়গায়। যদি তাই লিখি আমরা, লিখলাম ইকুয়াল টু কত হচ্ছে? 1.5। এটাকে একটু সহজ করে আমরা লিখলাম 5I1 প্লাস 6I2 ক্যালকুলেশন করে ইকুয়াল টু পাচ্ছি 1.5। এটা পাচ্ছি 5। আমরা 2 নং সমীকরণ থেকেও একইভাবে বের করে নিব 7I1 প্লাস 5I2 ইকুয়াল টু হচ্ছে 3V। লিখলাম আমরা এটা 4 নং সমীকরণ। দেখো এখানেও আছে I1 প্রতিস্থাপন অপনয়ন বজ্রগুণন, অনেক পদ্ধতি তোমরা জানো। যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করেই আমরা করবো কি? I1 আর I2 এর মানটা বের করবো। তাহলে I1 I2 হয়ে গেছে। I1 আর I2 টা বসিয়ে দিলে আমরা কি পাবো? I3 এর মানটা পাবো। তার মানে এই প্রসেসে আমরা কি করতে পারি? সার্কিট সলভ করতে পারি, এটা তড়িৎ প্রবাহের মান বের করতে পারি। তাহলে আমরা এখানে আরেকটা বিষয় একটু ক্লিয়ার, তিনটা I1 I2 I3 তোমাদের মনে আছে কিনা? তোমরা যখন ম্যাথ করতা তখন কি হতো? ওই যে অজানা রাশি থাকতো দুইটা, X Y, আবার 3টা সমীকরণ ছিল, তখন কি ছিল? আর যখন আমরা X Y শুধু মান বের করা লাগে, তখন দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, এই দ্বিঘাত না, এটা কি বলে? দ্বিযোজী সমীকরণের ক্ষেত্রে তখন আমাদের কি করতে হয়? দুইটা সমীকরণ লাগবে। এজন্য আমরা প্রথমে প্রথম সূত্র থেকে একটা সমীকরণ বের করলাম, এরপর দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে 2 নং সমীকরণ পেলাম, আবার তৃতীয় সূত্র পেলাম। এভাবে আমরা সার্কিটটা সলভ করতে পারি। তাহলে আমরা এই জিনিসগুলো একটু মাথায় রেখে ম্যাথগুলো সলভ করবো, তাহলে খুবই ক্ষেত্রে আর এই পদ্ধতিগুলো অবলম্বন করে আমাদের ম্যাথগুলো সলভ করতে হয়। এবার কিশোর বেশ প্রথম সূত্র দ্বিতীয় সূত্র রিলেটেড কোনো কোশ্চেন কনফিউশন থাকলে করতে পারো। আমি স্ক্রিন শেয়ারটা অফ করতেছি, বলো। আমরা তখন যা বললাম এই রিলেটেড, কিশোরের প্রথম সূত্র রিলেটেড যদি কোনো কনফিউশন থেকে থাকে করতে পারো এখন কোশ্চেন। কোনো কোশ্চেন নাই, তার মানে আমি ধরে নিচ্ছি তোমরা সব বুঝতে পারছো অথবা কিছু বুঝতে পারো না। কোনটা ধরে নিব? বুঝেছি স্যার। ঠিক আছে, বুঝছি স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এর পরের অংশে চলে যাই, আবার স্লাইডে যাই আমরা। আবার আমরা স্ক্রিন শেয়ার দেই। চ্যাটে কেউ কোনো কোশ্চেন লিখছে কিনা? আচ্ছা ওকে। আচ্ছা ওকে, এবার দেখবো আমরা হুইট স্টোন ব্রিজ। হুইট মানে তো হলো গম, আর স্টোন মানে হলো পাথর। তার মানে হুইট স্টোন ব্রিজ মানে কি দাঁড়াচ্ছে? যে ব্রিজ গম আর পাথর দিয়ে তৈরি তাকে হুইট স্টোন ব্রিজ বলে, এরকম? আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো এখন আসলে হুইট স্টোন ব্রিজটা কি। এটা কি গম আর পাথর দিয়ে বানানো না অন্য কিছু? আমরা দেখি আজকে। দেখো হুইট স্টোন ব্রিজ ব্যাখ্যা করার জন্য আগে হুইট স্টোন ব্রিজ কাকে বলে ব্যাপারটা আমরা একটু দেখি। আমরা নীতিটা ব্যাখ্যা করার জন্য আর কি আমরা আগে হুইট বদ্ধভাবে, তাহলে কয়েকটা শর্ত পেলাম। প্রথম শর্ত হলো 4টা রোধ থাকতে হবে। পরে দেখলাম আমরা শ্রেণীবদ্ধভাবে থাকতে হবে, তার অন্য কোনো ভাবে থাকলে হবে না। শ্রেণীবদ্ধভাবে এমন ভাবে সাজানো হয় যে প্রথমটার প্রথম প্রান্তের সাথে শেষটার শেষ প্রান্ত মিলে একটি বদ্ধ বর্তনী তৈরি হয়। তার মানে দাঁড়াচ্ছে কি দেখি আমরা, কলম পেনটা অন করি। আচ্ছা, আমরা বললাম বলছে 4টা রোধ পরপর শ্রেণীবদ্ধভাবে যুক্ত থাকবে। তাহলে আমরা শ্রেণীবদ্ধভাবে 4টা রোধ কিভাবে যুক্ত থাকে একটু দেখি। আচ্ছা, আমরা বললাম 4টা রোধ পরপর শ্রেণীবদ্ধভাবে যুক্ত থাকবে। যুক্ত থাকার পর বলছে প্রথমটার প্রথম প্রান্তের সাথে ওকে, দেখো এ একটা রোধ, এ আর একটা রোধ, যেন আমি জায়গাটা খালি রাখছি এখানে এগুলো দেখানোর জন্য। এ আর একটা রোধ, এ আর একটা রোধ, আমরা এখানে 4টা রোধ আঁকলাম। এখন বলা হচ্ছে কি তারা শ্রেণীবদ্ধভাবে যুক্ত থাকবে। তো ঠিক আছে, শ্রেণীবদ্ধভাবে আমরা যুক্ত করেই দিই, যুক্ত করে দিলাম প্রত্যেকটাকে। এই 4টা রোধ এখন শ্রেণীবদ্ধভাবে যুক্ত। তাহলে প্রথম লাইনের ব্যাখ্যাটা আমরা দেখলাম, 4টা রোধ পরপর শ্রেণীবদ্ধভাবে বলছে এমন ভাবে সাজানো থাকে। ওই এমন ভাবে সাজানো থাকে, কিভাবে সাজানো থাকবে বলছে প্রথমটার প্রথম প্রান্তের সাথে, প্রথমটার প্রথম প্রান্ত কোনটা? এটার সাথে শেষটার শেষ প্রান্ত মিলে একটি বদ্ধ বর্তনী তৈরি করে বলা হচ্ছে। তাহলে প্রথমটার প্রথম প্রান্তের সাথে শেষটার শেষ প্রান্ত যুক্ত করে আমরা একটা বদ্ধ বর্তনী তৈরি করলাম। দেখতে ভালো লাগতেছে? মোটেও না। তাহলে এটাকে আমরা একটু অন্যভাবে লিখি। এখানে একটা রোধ,
এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এখানে একটা রোধ। দেখো চারটা রোধ পরস্পর শ্রেণীবদ্ধভাবে যুক্ত। এখন আমরা করলাম কি, প্রথমটার প্রথম প্রান্তের সাথে শেষটার শেষ প্রান্ত যুক্ত করে একটা বদ্ধবর্তনী তৈরি করে দিলাম। তাহলে বদ্ধবর্তনী হচ্ছে আমাদের এইটা। এবার যে কোনো দুইটা রোধের সংযোগস্থল এবং অপর দুইটা রোধের সংযোগস্থলের মধ্যে বলতে যে কোনো দুইটা, সাপোজ নাম দিয়ে দিই, এখানকার যেভাবে নাম দেওয়া আছে ওইভাবে দিচ্ছি আমি। এটা হচ্ছে পি রোধ, এটা হচ্ছে কিউ রোধ, এটা হচ্ছে আর রোধ, এটা হচ্ছে এস রোধ, আর এটা হচ্ছে আর রোধ। সিকোয়েন্সটা ঠিক রাখলাম, এটাকে আর বললাম আর এটাকে আমি বলছি এস। ওকে, এটাকে আমি বলছি এস। তাহলে আমরা চারটা রোধের নাম দিয়ে দিলাম, আর চারটা রোধের নাম দেওয়ার পর বললাম এই দুইটা রোধের সংযোগ বিন্দু হচ্ছে এটা। দেখো এখানে বলা হচ্ছে যে কোনো দুইটা রোধের সংযোগস্থল, যে কোনো দুইটা রোধের সংযোগস্থল এবং অপর দুইটা রোধের সংযোগস্থল। আর একটা সংযোগস্থল কোনটা, আর আর এস, অপর দুইটা রোধ তাদের সংযোগস্থল হচ্ছে এটা। সংযোগস্থলে একটি কোষ, তার মানে এটার মাঝখানে একটা, তার মানে হচ্ছে এই দুইটা সংযোগস্থলের মাঝখানে যদি কোষ রাখি, বাকি দুইটার মাঝখানে কি রাখবো, গ্যালভানোমিটার রাখবো। অথবা এই দুইটার মাঝখানে যদি আমরা একটা ব্যাটারি রাখি, বাকি দুইটা সংযোগ বিন্দুর মাঝখানে আমরা একটা গ্যালভানোমিটার রাখবো। ওকে, গ্যালভানোমিটার রাখার পর বলছি যুক্ত করে যে বদ্ধবর্তনী যে বর্তনী তৈরি হয় তাকে আমরা বলবো কি, হুইটস্টোন ব্রিজ। তাহলে আমরা যে বর্তনীটা তৈরি হচ্ছে, বর্তনীটার নাম দিয়েছে কি, হুইটস্টোন ব্রিজ, বিজ্ঞানী নাম অনুসারে। তাহলে আমরা এই ব্যাপারটা হুইটস্টোন ব্রিজ কাকে বলে, এই সংজ্ঞাটা আসলে আশা করি সবারই পারা উচিত। তোমাদের তো কিছুদিন পর ভাইবা হবে, ভাইবা তো এই কোশ্চেনটা আসতে পারে, হুইটস্টোন ব্রিজ কাকে বলে। চারটা রোধ পরস্পর শ্রেণীবদ্ধভাবে এমনভাবে যুক্ত স্থানে তৈরি করবে। এই বদ্ধবর্তনী যে কোনো দুইটা রোধের সংযোগ বিন্দু স্থানে অপর দুইটা রোধের সংযোগ বিন্দুর মাঝখানে কি রাখবে, একটা কোষ, এবং অন্য দুই সংযোগস্থলে মাঝখানে কি রাখবে, একটা গ্যালভানোমিটার রাখবো। রাখার পর যে বদ্ধবর্তনী তৈরি হবে, যে বর্তনী তৈরি হবে তাকে আমরা বলবো হুইটস্টোন ব্রিজ। তাহলে আমরা হুইটস্টোন ব্রিজের সংজ্ঞাটা আমরা এখান থেকে জানলাম। যে গম আর পাথর দিয়ে কেন বানানো হয়নি, এরকম কিছু আচ্ছা না থাকলে আমরা পরের স্লাইডে চলে যাই। স্লো প্রসেস। ওকে, এবার আমরা আবার রিভিজ করতে হবে, ঠিক আছে। এবার আমরা রোধ পরিমাপে হুইটস্টোন ব্রিজ বিধি প্রতিপাদন করব। আমরা দেখবো এই যে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এটা পাবো আমরা কিভাবে, হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা নীতির আলোকে। তো এটা ভাবছিলাম আমি এই যেভাবে এখন যেভাবে পেন দিয়ে লিখতেছি এভাবে সময় চলে যাবে বেশি, এই জন্য আমি একটু অন্যভাবে লিখবো, তোমরা একটু খেয়াল করো। আর আমি এখন আমার এটা অফ করে দিব, ক্যামেরাটা অফ করে দিব। আমি ক্যামেরা অফ করে দিয়ে আমি স্ক্রিন শেয়ার দিয়ে আমি আবার এতে আসতেছি। দাঁড়াও একটা মিনিট, আমি আসছি। ওকে, আমার স্ক্রিন শেয়ার আমি দিয়ে দিচ্ছি। আমি একটা মিনিট জাস্ট আমি ল্যাপটপটা একটু ফোল্ড করে নিই। দেখো তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা সবার, সাদা একটা স্ক্রিন। ঠিক আছে, সাদা স্ক্রিন দেখা গেলে চলবে। আমরা বলছিলাম হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা নীতিটা আমরা এখন বের করব। কিভাবে হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থার জন্য আমরা আগে একটা হুইটস্টোন ব্রিজ তৈরি করি। আচ্ছা, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। দেখো পি কিউ আর এস আমরা লিখলাম। এবার এ বিন্দু যেটা আছে, অর্থাৎ এই বিন্দুটাকে আমরা বললাম এ বিন্দু, এটাকে বলছি আমরা বি বিন্দু, এটাকে বলছি আমরা সি বিন্দু, এটাকে বলছি ডি বিন্দু। এ আর সি বিন্দুর মাঝখানে একটা ব্যাটারি রাখলাম, একটা চাবি দিয়ে দিলাম কে। আর বি আর ডি বিন্দুর মাঝখানে একটা গ্যালভানোমিটার রাখলাম হুইটস্টোনের সংজ্ঞা অনুসারে। হুইটস্টোন ওকে, আমরা হুইটস্টোন ব্রিজের সংজ্ঞা অনুসারে আমরা সার্কিটটা তৈরি করে ফেললাম। এবার দেখি কি হচ্ছে। যে ব্যাটারিটা নামকরণ করলাম ই। দেখো ব্যাটারি এটা হলো পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। পজিটিভ প্রান্ত থেকে কারেন্টটা যাবে, সেই কারেন্ট হচ্ছে কত, আই। কালারটা একটু অন্য কালার দেই, হালকা কালার দেই, হ্যাঁ। আই কারেন্ট যাচ্ছে, এই আই কারেন্টটাই দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, ওয়ান একটা পাচ্ছি আমরা কত, আই টু। তাহলে দুইটা কারেন্ট ভাগ হয়ে গেল। এবার আমরা বিন্দুতে যখন যে কারেন্টটা আসবে সেখান থেকে কি হচ্ছে, এদিকে যে কারেন্টটা যাবে সেটাকে আমরা বলছি আই থ্রি। আর এদিকে যে কারেন্ট আসছে সেটা আই টু তো বললামই, আবার এদিকে যেটা যাবে সেটা হচ্ছে কত, আই ফোর। দেখুন মিট করার পর আবার কি হয়ে যাচ্ছে, কারেন্টটা সার্কিটটা টোটাল কারেন্ট আই হয়ে যাচ্ছে, সার্কিটটা শেষ হবে এভাবে। মোটামুটি আমাদের ম্যাক্সিমাম জিনিসগুলো দেয়া শেষ, শুধু একটা জায়গা ছাড়া, সেটা হচ্ছে বি আর ডি বিন্দুর মাঝখানে তড়িৎ প্রবাহের ডিরেকশনটা কি হবে, থেকে ডি এর দিকে কারেন্টটা যাবে। সে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে কত, আইজি। ডি থেকে কোন দিকে যাবে, ডি এর দিকে। দেখো তিনটা কন্ডিশন গুলো দেখো, এটা এক নম্বর কন্ডিশন। দুই নম্বর কন্ডিশন, যদি ডি বিন্দুর ভোল্টেজটা বেশি কি হবে তো আমরা জানি না, সেজন্য আমরা সবগুলো দেখবো। ডি বিন্দুর কারেন্ট বি বিন্দু এর দিকে একটা কারেন্ট যাবে, সেটা হচ্ছে কত, আইজি। অথবা তিন নম্বর পজিশন হতে পারে যে বি বিন্দুর ভোল্টেজ আর ডি বিন্দুর ভোল্টেজটা কি হবে, পরস্পর সমান হলে কোনো কারেন্ট ডি থেকে, এই তিনটে ব্যাপারই হতে পারে। তাহলে আমরা প্রথম ব্যাপারটা দিয়ে শুরু করি, আর প্রথম ব্যাপারটা দ্বিতীয় ব্যাপারটা প্রায় সেম, এটা তোমরা নিজেরাই করতে পারবা। কিন্তু আমি প্রথম শর্তটা আরোপ করেই আমি আমার সার্কিটটা শুরু করব। তাহলে আমরা তিনটা সহজ, তাহলে প্রথম শর্তটা রাখি, বাকিগুলো মুছে দেই। আমরা শর্তটা রাখলাম কি, শর্ত রাখলাম যে বিবি গ্রেটার দেন কত হচ্ছে, বিডি। এই শর্তটা আমরা রাখলাম। এই শর্তের আলোকে কি হচ্ছে, বি থেকে ডি এর দিকে একটা কারেন্ট ফ্লো হবে, সেই কারেন্ট ফ্লো এর মানটা কত, সেটা হচ্ছে আইজি। আমার মনে হচ্ছে পাওয়ার পয়েন্টের স্লাইডে চাইতে এখনকার যে প্রসেসটা এটাই ভালো, লিখে লিখে বোঝানো যায়।
আচ্ছা যাই হোক তোমাদের কেমন লাগতেছে জানি না, তারপর আমরা আবার দেখি। স্যার, বললাম কি দেখো এটাই ভালো স্যার। বি থেকে ডি এর দিকে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে, বি থেকে ডি এর দিকে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে কত আইজি। তাহলে আমরা এটা ধরে আগাচ্ছি। এবার আমরা শুরুতে দেখো কিশোরের প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। কিশোরের প্রথম সূত্র অ্যাপ্লাই করব কোথায়? তাহলে আমরা কিশোরের প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব কোথায়? বি বিন্দুতে। অ্যাপ্লাই করার পর আমরা কি পাচ্ছি দেখো, বি বিন্দু যদি আমরা অ্যাপ্লাই করি আমরা পাবো কত দেখো, I1 ইকুয়াল টু পাবো আমরা I3 প্লাস ও। আবার কিশোরের প্রথম সূত্রটাই আমরা কোথায় অ্যাপ্লাই করবো এবার? ডি বিন্দুতে। যদি ডি বিন্দুতে অ্যাপ্লাই করি তখন কি পাবো? তখন পাবো আমরা I2 প্লাস অফ IG। আমরা এখন ডি বিন্দুতে অ্যাপ্লাই করতেছি, দুইটা কারেন্ট আসতেছে I2 আর IG, আর বেড়ে যাচ্ছে কত I4। তাহলে I4 পাবো, এটাকে আমরা বলছি 2 নং সমীকরণ। তাহলে কিশোরের প্রথম সূত্রের আলোকে বি বিন্দু আর ডি বিন্দু দুই বিন্দুতে করলাম, গেল এতটুকু। এরপর এটা স্লো করেন স্যার। আচ্ছা একটু বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার, না। ওকে, এবার আমরা দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে কিশোরের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করবো। আমি এদিকে চলে আসি, আমার জায়গা কম। কিশোরের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করবো এবার, এখান থেকে এখানে আসছে। ওকে, কিশোরের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করবো। এই জন্য আমাদের ফার্স্টে করতে হয় কি, একটা বদ্ধ বর্তনী কনসিডার করতে হয়, একটা লুপ কনসিডার করতে হয়। তো লুপটা আমি আমার মতো করে ধরবো, সে আলোকে যা পাই তাই লিখবো। তাহলে আমরা শুরুতেই লুপ কনসিডার করি এ বি ডি এ, এই লুপটা কনসিডার করলাম। তাহলে এই লুপটা যখন কনসিডার করলাম, থেকে বিতে যাবো, এ থেকে বিতে গেলে রোধ পাচ্ছি কত, পি রোধ পাচ্ছি, আর কারেন্ট কত I1, আমাদের সাথে মিলে গেছে। তাহলে আমরা অনেক খুশি, I1 পি লিখলাম প্লাস। আবার দেখো বি থেকে ডিতে যাচ্ছে, বি থেকে ডিতে যেতে গেলে যেই রোধটা পাচ্ছি সেটা হচ্ছে কত, জি রোধ পাচ্ছি, আর কারেন্টটা কত হচ্ছে আইজি। তাহলে আমরা কত লিখবো, আইজি ইন্টু জি লিখবো। আবার রোধটা পাচ্ছি সেটা হচ্ছে কত আর যে কারেন্টটা পাচ্ছি সেটা হচ্ছে কত I2। তাহলে I2 ইন্টু কত হচ্ছে আর। তাহলে আমাদের লুপের মধ্যে তড়িৎ প্রবাহ আর রোধ, এটার যে বীজগণিতিক সমষ্টি সেটা আমরা বের করে ফেললাম। এবার এই যে লুপটা কনসিডার করলাম, এই লুপের মধ্যে কোনো ব্যাটারি আছে, কোনো উৎস আছে, এর মান কত হবে, 0। তাহলে আরেকটা সমীকরণ পেলাম, এটাকে আমরা বললাম 3 নং সমীকরণ। তাহলে আমরা 3টা সমীকরণ পেলাম। এবার আসি আমরা আবার আরেকটা লুপ কনসিডার করবো। দেখো এরপরে যে লুপটা আমরা কনসিডার করবো সেটা হবে কত, বি সি ডি বি। এই লুপটা আমরা কোন দিকে যাই, শুরুতে বি থেকে সি এর দিকে যেতে গেলে প্রথম যে রোধটা সেটা হচ্ছে কত, কিউ, আর যে তড়িৎ প্রবাহের মানটা সেটা হচ্ছে I3। তাহলে পাচ্ছি কত আমরা, I3 কিউ প্লাস, প্লাস মাইনাস পরে দেখবো আমরা, তারপরটা দেখি। দেখো এখানে আমাদের বি থেকে সি এর দিকে যেটা, সেক্ষেত্রে আমাদের সাথে তড়িৎ প্রবাহের দিক মিলে গেছে, তাহলে কোনো সমস্যা নাই। এবার সি থেকে আমরা ডিতে আসি না, যে ব্যাটারিটা, যে এই কারেন্টটা সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে I4, আর সাথে যে রোধের মানটা সেটা হচ্ছে কত, এস। তাহলে আমরা লিখবো I4 ইন্টু এস, তবে সেটা মাইনাস হবে কারণ মিলে নাই। আবার দেখো ডি থেকে বি এর দিকে যেতে গেলে যেই রোধটা IG ইন্টু কত লিখবো আমরা, জি ইকুয়াল টু কত হবে, 0। এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। তাহলে আমরা এখান থেকে 4টা সমীকরণ পেলাম। তাহলে দেখো প্রথম শর্তের ক্ষেত্রে যদি এ পাবো, ইকুয়েশন পাবো, এই 4টা ইকুয়েশন থেকে আমরা কি বের করবো, সার্কিটটা সলভ করব। একটা কোশ্চেন ছিল স্যার। হবে না হবে, স্যার 3 নং সমীকরণে স্যার যে একটা মাইনাস হবে না স্যার? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমার তাহলে লিখতে ভুলে গেছে। ঠিক আছে, মাইনাস হবে এটা, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এখানে পাবো, কনফিউশন আছে স্যার? একটু স্যার, যে 2 নম্বর সমীকরণ আছে কিভাবে লিখছি, 2 নম্বরটা আসলে বুঝি নাই। 2 নম্বরটা বলছি আমরা কোন বিন্দুতে, স্যার। খেয়াল করো ডি বিন্দুতে। আমি কালারটা চেঞ্জ করি, দেখো ডি বিন্দু আইজি কারেন্ট আসতেছে, I2 কারেন্ট আসতেছে, আর বের হয়ে যাচ্ছে কোনটা, বের হয়ে যাচ্ছে শুধুমাত্র I4। তাহলে আমরা কি লিখবো, I2 প্লাস IG ইকুয়াল টু হচ্ছে কত, I4। তাহলে আমরা ক্ষেত্রে কিশোরের সূত্র আমরা অ্যাপ্লাই করবো। তো সেই ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন, সেটা কোনটা, বি বিন্দুর ভোল্টেজের যদি ডি বিন্দুর চাইতে বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা এই প্রসেসে আগাবো এবং পরের অংশগুলো ম্যাথগুলো আমরা করবো। ঠিক আছে, তাহলে আমরা এইটুক দেখলাম। এবার 2 নম্বর শর্তটা, 2 নম্বর একই প্রসেস, তোমরা করতে পারবা না? অবশ্যই আমার মনে পারা উচিত। আর আমরা যে প্রসেসে এটা করছি ঠিক স্যার দেওয়া থাকবে, সেই আলোকে আমরা ম্যাথটা সলভ করবো। আমরা 3 নাম্বারটাতে সরাসরি চলে যাই, কারণ আমাদের ক্লাসের সময় প্রায় শেষ পর্যায়ে। তো এটার আমাদের মেইন ইম্পর্টেন্ট কিন্তু এই টপিকটাই, যে দুই বিন্দু যদি আমাদের কি হচ্ছে, বিভবের মানটা সমান, আর বিভবের মানটা যদি সমান হয় তাহলে আইজি এর মানটা কত হয়। তাহলে দেখো 1 নং সমীকরণ যেটা আমরা আগেই লিখেছিলাম সেটা কেমন দাঁড়াবে। দেখো যদি আইজি এর মানটা 0 হয় তাহলে অবশ্যই আমরা লিখতে পারি I1 ইকুয়াল টু কত হচ্ছে, I3। এটাকে আমরা বলছি 5 নং সমীকরণ। পাবো আমরা I2 ইকুয়াল টু কত হচ্ছে আমাদের, I4। এটা হচ্ছে কত আমাদের, 6 নং সমীকরণ। আচ্ছা গেল দুইটা। আবার দেখো 3 নং সমীকরণ, এটা কি দাঁড়াবে, এটা চেহারাও খারাপ হয়ে যাবে। দেখো কি হবে, I1 পি লিখবো, এটা তো 0 হয়ে যাচ্ছে, মাইনাস অফ কত হচ্ছে, মাইনাস অফ কি লিখবো আমরা, I1 পি ইকুয়াল টু I2 আর। আমরা এখান থেকে পাবো I1 বাই I2 ইকুয়াল টু হচ্ছে R বাই পি। এটাকে আমরা একটা নাম্বার দিব, সেটা হচ্ছে 7 নম্বর সমীকরণ। তাহলে আমরা 7 নম্বর সমীকরণটা পেলাম কোথা থেকে, 3 নম্বর সমীকরণ থেকে। এবার 4 নম্বর সমীকরণটা দেখবো আমরা। 4 নম্বর সমীকরণটার ক্ষেত্রে যদি আমরা এই আইজি এর মানটা 0, এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি পাবো দেখি। এবার লাল কালিটা দেখতে ভালো লাগে না, চেঞ্জ করলাম তাই। আচ্ছা 4 নম্বর সমীকরণ থেকে আমরা পাবো, দেখো I3 কিউ মাইনাস অফ I4 এস ইকুয়াল টু কত হবে, 0। এবার আমরা এখান থেকে লিখতে পারবো I3 কিউ ইকুয়াল টু হচ্ছে I4 এস। তাহলে আমরা এখান থেকে আবার লিখবো I3 বাই I4 ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে এস বাই কিউ। আমরা এখানে এসে থামলাম।
একটু খেয়াল করো কি পাইছি আমরা 5 নম্বর সমীকরণ দিয়ে খেয়াল করলে বুঝতে পারবো i3 এর মানটা কত হবে i1, i4 এর মানটা কত হবে i2। এটা কিন্তু i 0 অ্যাপ্লাই করার পর পেয়েছি। আবার যখন 4 নম্বরে অ্যাপ্লাই করলাম তখন পেলাম কি i3 বা i4 কত s/q। এটাও আমরা কি i 0 অ্যাপ্লাই করে পেয়েছি। তাহলে আমরা এখন 5 নম্বর আর 6 নম্বর সমীকরণে হেল্প নিয়ে লিখতে পারবো i1 বাই i 8 নম্বর সমীকরণ। আর এখানে আমরা লিখবো কি 5 ও 6 থেকে। খুব বেশি কথা লিখতেছি না, জাস্ট বোঝা যতটুকু যায় এইভাবে লিখলাম। 5 ও 6 থেকে আমরা ফাইনালি পাচ্ছি কি অ্যাপ্লাই করার পর i নাম্বার আর 8 নম্বরের চেহারার দিকে তাকাই। দেখো 7 নম্বর আর 8 নম্বর দুইটা ইকুয়েশনের লেফট সাইডে দেখো দুটোই সমান, তাহলে কি লেখা যাবে? তাহলে আমরা 7 নং ও 8 নং সমীকরণ থেকে লিখতে পারবো r বাই p ইকুয়াল টু হচ্ছে s বাই q। একটু সাজিয়ে লিখি আমরা পাবো কত p বাই q ইকুয়াল টু কত হচ্ছে r বাই s। তাহলে এটাই হচ্ছে কি হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার শর্ত, বা এটাকে বলা হয় এই সাম্যাবস্থা বা ভারসাম্য অবস্থা বলা হয়। ভারসাম্য অবস্থার শর্ত হলো এটা। তাহলে এটা হচ্ছে কি হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থার